দেখো, আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ঘর্ষণ বা ইংরেজিতে বললে ফ্রিকশন। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে ঘর্ষণ বলতে আমরা কি বুঝি বা ঘর্ষণ কাকে বলবো। ঠিক আছে, প্রথমেই একটা ছবি তোমাদের আঁকি আগে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে। ধরো এটা একটা বস্তু, এটা একটা মেঝে বা সারফেস তলের উপর রয়েছে। এই বস্তুটাকে আমরা বল প্রয়োগ করে আগানোর প্রচেষ্টা করছি। ঠিক আছে, ধরো এই ডাস্টারটা তলের উপর রয়েছে, আমরা বল প্রয়োগ করে আগানোর প্রচেষ্টা করছি। এবার দেখো, প্রথমে যখন অল্প বল প্রয়োগ করলাম তখন কিন্তু বস্তুটা আগিয়ে গেল না, বস্তুটা দাঁড়িয়ে রইলো যেরকম জায়গায় আছে। আমাদের আরেকটু বল বাড়াতে হচ্ছে, আরেকটু বাড়াতে হচ্ছে, তবে বস্তুটা আগাচ্ছে। তাহলে দেখো, বস্তুটা আছে, আমরা তো একটুখানি বল প্রয়োগ করছি, তাহলে বস্তুটা আগিয়ে যাচ্ছে না কেন? কারণ এই যে বলটা আমরা প্রয়োগ করছি, নিশ্চয়ই এরকম কোনো আরেকটা বল আছে যে এই বলটাকে ব্যালেন্স করে দিচ্ছে। মানে আমরা এই দিক থেকে ঠেলছি, আরেকটা কোনো বল উল্টো দিকে ঠেলে সেটাকে ব্যালেন্স করে দিচ্ছে। তার জন্য প্রথমে তো যখন অল্প বল প্রয়োগ করলাম তখন বস্তুটা আগিয়ে গেল না। এই যে বলটা, এই বলটা কি? এই বলটাই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। এইবার কথা হচ্ছে, এই ঘর্ষণ বলটা ঠিক কোথায় কাজ করে? মানে এদিক থেকে তো কেউ ঠেলছে না, তাহলে ঘর্ষণ বলটা কোথায় তৈরি হচ্ছে? ঘর্ষণ বল তৈরি হচ্ছে এই বস্তুটা আর এর সাথে সম্পর্কিত বা এর সাথে যুক্ত যে তলটা রয়েছে এদের মাঝখানে। এই যে এই জায়গাটায় তৈরি হচ্ছে ঘর্ষণ বল এফ। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, আমরা এদিক থেকে একটা বল প্রয়োগ করছি, কিন্তু এই দিকে একটা বল তৈরি হচ্ছে ঘর্ষণ বল, যেটাকে ব্যালেন্স করে দিচ্ছে। তাই জন্য প্রথমে যখন হালকাভাবে ঠেলছি তখন বস্তুটা নড়ছে না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ঘর্ষণ বলের, এবার ধরো আমরা যখন আর একটু জোরে ঠেলছি, বস্তুটা আস্তে আস্তে নড়তে আরম্ভ করছে, সরণ হচ্ছে এবং হতে 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 যাচ্ছে। ঠিক আছে, তাও আমরা একটা অনুভব করতে পারছি কিছু যেন একটা জিনিস ঠেলছে, সেজন্য আমাদের কনস্ট্যান্ট বলটা দিয়ে যেতে হচ্ছে। এবার ধরো যদি বলটা দেওয়া বন্ধ করি তাহলে কি আবার দাঁড়িয়ে যাবে। কেন দাঁড়িয়ে গেল? না, ওই যে তল আর বস্তুর মাঝখানে যে ঘর্ষণ বল সেটাকে দাঁড়িয়ে যেতে বাধ্য করছে। তাহলে এবার এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা থেকে আমরা ঘর্ষণ বল সম্বন্ধে কি ধারণা পাই বা কি সংজ্ঞা লিখতে পারি ঘর্ষণ বল সম্বন্ধে? না, কোনো বস্তু যখন গতিশীল হয় বা গতিশীল হওয়ার উপক্রম করে, তখন তার গতি রোধ করার জন্য যে বিপরীতাভিমুখী বল তৈরি হয়, সেই বিপরীতমুখী বলটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। দেখো তাই হচ্ছে কিনা ছবির সাথে মিলিয়ে নাও। এই একটা বস্তু এ গতিশীল হচ্ছে বা হওয়ার উপক্রম করছে, এর গতিটাকে কে আটকাচ্ছে? না, একটা বিপরীতাভিমুখী বল, এটাই ঘর্ষণ বল। ঠিক আছে, এইবার আসি এই ঘর্ষণ কত ধরনের হয়। ঠিক আছে, আচ্ছা তার আগে বলে দিই ঘর্ষণ কি কি ব্যাপারের উপর নির্ভর করে। ঠিক আছে, প্রথমত ঘর্ষণ নির্ভর করে বস্তুর ওজন, বলবো না, রিয়াকশন ফোর্স বা নর্মাল যেটাকে বলা হয়, সেটা কি রকম জিনিস একবার বলি। সেটা হচ্ছে, ধরো ওই নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি পাই? প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন আছে এবং সেটা বিপরীতাভিমুখী। ধরো এই একটা বস্তু আছে, তো এর ওজনটা নিচের দিকে কাজ করছে, তাহলে ধরে নিতে হয় যে এর উপর দিকে একটা রিয়াকশন ফোর্স কাজ করছে যেটা মাটি একে ঠেলছে, নাহলে কি হতো, মাটি ভেদ করে এটা ঢুকে যেত। এইটাকে বলা হয় রিয়াকশন ফোর্স বা নর্মাল। ঠিক আছে, প্রতিক্রিয়া বল। তাহলে ঘর্ষণ বল এই প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। ঠিক আছে, দ্বিতীয়ত ঘর্ষণ বল নির্ভর করে যে কি জাতীয় বস্তু বা তাদের যে তলটা সেটা কি ধরনের জিনিস দিয়ে তৈরি, কি ধরনের মেটাল দিয়ে তৈরি বা কি ধরনের প্লাস্টিক দিয়ে বা অন্যান্য যে কোনো বস্তু দিয়ে তৈরি, সেটার উপর নির্ভর করে। ধরো আমি একটা খুব চকচকে মার্বেল পাথরের মধ্যে দিয়ে একটা বলকে গড়িয়ে দিলাম। ঠিক আছে, সেটা যত সহজে যাবে, একটা এবড়ো খেবড়ো মাঠ বা সিমেন্টের উপর দিয়ে যদি বলকে গড়িয়ে দিই তত সহজে যাবে কি? যাবে না। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করছে? না, বস্তুর যে মেটেরিয়ালটা, বস্তুর মধ্যে কি জিনিস দিয়ে তৈরি সেটার উপর নির্ভর করছে। তাহলে ছোট করে লিখে রাখি, বস্তুর প্রকৃতির উপর। তাহলে এই দুটো হচ্ছে মেন ব্যাপার যার উপর ঘর্ষণ বল নির্ভর করে।
এইবার দেখবো আমরা, আচ্ছা এই ইকুয়েশনটা থেকে আমরা পরে একটা জিনিস শিখবো, সেটা একটু মাথায় রাখবে। সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এটা তোমাদের সিলেবাসে নেই, তাও আমরা একটুখানি বলে রাখবো, ঘর্ষণ গুণাঙ্ক এই ইকুয়েশনটা থেকে আমরা শিখবো, এই রিলেশনটা থেকে। আচ্ছা দেখো, এইবার আরেকটা প্রশ্ন, খুব একটু ট্রিকি প্রশ্ন, এটা সব অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে, যে ঘর্ষণ বল নির্ভর করে বস্তুর ক্ষেত্রফল। বস্তুর ক্ষেত্রফল মানে বস্তুটা যে তলের উপর রয়েছে সেই তলের উপর কতটা ক্ষেত্রফল জুড়ে আছে সেইটার উপর ঘর্ষণ বল নির্ভর করে। এটা দিয়ে বলে সত্য না মিথ্যা যাচাই করো। এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? ঘর্ষণ বল কখনো বস্তুর তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, ঘর্ষণ বল নির্ভর করে এই দুটো ব্যাপারের উপর। সুতরাং ওই রকম যদি প্রশ্ন আসে তোমাদের কিন্তু উত্তর লিখে আসতে হবে মিথ্যা বলে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা আসি, আচ্ছা এই ঘর্ষণ গুণাঙ্কটা বলেই দিই। দেখো কিছুদিন আগেই তোমাদের আমি শিখিয়েছি, যদি a ভ্যারিজ অ্যাজ b হয়, এই প্রপোর্শনাল সাইন থেকে যদি আমরা ইকুয়ালস টু সাইন আসি, তাহলে একটা কি আছে, একটা কনস্ট্যান্ট আছে। সেই কনস্ট্যান্টটা যে কোনো আমরা k লিখতে পারি, c লিখতে পারি, ঠিক আছে? তাহলে কি হলো, একটা কনস্ট্যান্ট এলো, বা যেটাকে বাংলায় বলবো ধ্রুবক, ঠিক আছে? তাহলে দেখো আমাদের যে রিলেশনটা একটু আগে দেখলাম সেটা কি রিলেশন ছিল, f ভ্যারিজ অ্যাজ r। তাহলে f ইকুয়ালস টু কি হবে, মিউ আর। এটা কি ধ্রুবক, এই ধ্রুবকটা কি আমরা বলবো ঘর্ষণ গুণাঙ্ক। ধরো একই ওজনের, আরটা কি, আরটা হচ্ছে আমাদের ওজনটাকে যে ব্যালেন্স করছে সে। ধরো একই ওজনের দুটো আলাদা আলাদা বস্তু, ঠিক আছে? ধরো একটা কাঁচের বল রাখলাম, আর একটা ধরো মাটির বল রাখলাম, একই ওজনের, দুজনের ক্ষেত্রে ঘর্ষণ আলাদা হবে। কেন? কারণ হচ্ছে বস্তুর যে প্রকৃতি তার উপর নির্ভর করছে। এই ঘর্ষণ গুণাঙ্কটা হচ্ছে সেই জিনিস, বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে আলাদা আলাদা হয় এই ঘর্ষণ গুণাঙ্ক। এই ঘর্ষণ গুণাঙ্ককে আমরা কি বলতে পারি, এই ঘর্ষণ গুণাঙ্ককে আমরা বলতে পারি ঘর্ষণ বল আর প্রতিক্রিয়া বলের অনুপাত। বুঝে গেল? এইটা এক্সট্রা টপিক তোমাদের বইতে নেই, এটা আমি তোমাদের বলে রাখলাম। এইবার আসি ঘর্ষণ কত ধরনের। প্রথমে এটাকে দুভাগে ভাগ করব, স্থির আর এটা হচ্ছে গতিশীল, যেটাকে আমরা স্ট্যাটিক এন্ড ডায়নামিক বলি, ঠিক আছে? এটার ইংরেজি কথা হচ্ছে স্ট্যাটিক, এটার ইংরেজি কথা হচ্ছে ডায়নামিক, ঠিক আছে? স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে। ডায়নামিক ফ্রিকশনের আবার দুটো ভাগ আছে, কি কি? এটা হচ্ছে স্লাইডিং আর এটা হচ্ছে রোলিং। এবারে ব্যাপারগুলো একটু বুঝিয়ে বলি। স্ট্যাটিক ফ্রিকশন কখন বলবো, মানে যখন কোনো বস্তু স্থির অবস্থায় আছে, তার উপর বল প্রয়োগ করা হচ্ছে, সে অ্যাকচুয়ালি মুভ করছে না কিন্তু মুভ করার উপক্রম করছে, তার মানে সে সরণ ঘটার তার উপক্রম হচ্ছে, তখন সেটাকে বলবো আমরা স্ট্যাটিক ফ্রিকশন। তার মানে কিরম ধারা, এই বস্তু এর উপর বল প্রয়োগ করছি, এ কিন্তু নড়েনি, মানে একটুও এর মুভমেন্ট হয়নি, কিন্তু মুভ করার উপক্রম করছে। এই যে উদাহরণটা দেখালাম, দেখো এর উপর বল প্রয়োগ করছি, এ কি একটু সরেছে, সরেনি, কিন্তু সরার উপক্রম করছে। যদি আমরা বলটা আর একটু বাড়িয়ে দিই তাহলে সরছে, ঠিক তো? ঠিক সেরকম ধারা। তাহলে এই যে ফ্রিকশনটা কাজ করছে এটাকে বলবো আমরা স্ট্যাটিক ফ্রিকশন, এফএস, মানে স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা এবার এই স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশনটা কি? দেখো স্লাইডিং ফ্রিকশন মানে হচ্ছে এই যে বস্তুটা দাঁড়িয়ে রয়েছে এর উপর বল প্রয়োগ করলাম, স্ট্যাটিক ফ্রিকশন থেকে ওভারকাম করে এবার এটা নড়তে আরম্ভ করলো, এটা এর সরণ ঘটছে। তাহলে এই যে সরণ ঘটছে এই সময় যে ফ্রিকশনটা কাজ করছে এর আর এই তলের উপর, সেটাকে বলবো আমরা স্লাইডিং ফ্রিকশন। তার মানে যখন কোনো বস্তু গতিশীল হচ্ছে, প্রকৃতভাবে গতিশীল হচ্ছে, তখন সেই বস্তু এবং তার তলের মধ্যে যে ঘর্ষণ কাজ করছে তাকে বলবো আমরা স্লাইডিং ফ্রিকশন। আচ্ছা রোলিং ফ্রিকশনটা কি না, দেখবে কোনো চাকা, ধরো মাটির উপর দিয়ে কোনো চাকা তোমরা মুভ করছো, দেখবে চাকাটা না তলার দিকটা একবারে গোল থাকে না, কি হয়, চাপে একটু চ্যাপ্টা হয়ে যায়, তলার দিকটা একটু চ্যাপ্টা মতো হয়ে যায়। আর
ধরো খুব নরম মাটি হলে এটা খুব ভালো বোঝা যায়, খুব শক্ত জায়গা হলে এতটা বোঝা যাবে না। সেটা হচ্ছে এই চাপের জন্য এর সামনের কিছুটা অংশ উঠে এর একটা বাধা সৃষ্টি করে, এরকম, বুঝে গেল? এইটাকে বলা হচ্ছে রোলিং ফ্রিকশন, মানে গোল করে চাকার মতো করে যেটা যাচ্ছে সেটা হচ্ছে রোলিং ফ্রিকশন, ঠিক আছে? এর তাহলে দুটো জিনিস কি হয়, একটা হচ্ছে এই গোলটার একটু অবনমন হয়, একটু চ্যাপ্টা হয়ে যায়, আর সামনেটা একটু উঁচু হয়ে যায়, যার জন্য এর গতিতে বাধা হয়, ঠিক আছে? এইবার আমরা একটা জিনিস দেখলাম, দেখো এখান থেকে আমরা একটা টার্ম শিখবো, সেটা হচ্ছে, আমি ইংরেজিতেই লিখছি, লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে? এই লিমিটিং ফ্রিকশনটা মানে কি? এই যে দেখো এটা এভাবে রয়েছে, তো আমি এর উপর বল প্রয়োগ করছি কিন্তু এর কোনো সরণ হচ্ছে না, আরো বল প্রয়োগ করছি কোনো সরণ হচ্ছে না, আরো বল প্রয়োগ করছি কোনো সরণ হচ্ছে না, এইবার দেখো সরণ হতে আরম্ভ করলো। তাহলে এই যে সর্বোচ্চ বল যেটা প্রয়োগ করা অবধিও তার কোনো সরণ হলো না, তার মানে কি ততক্ষণ অবধি সেটা স্থির আছে। তাহলে এই যে সর্বোচ্চ স্থির ঘর্ষণ বল, এটা কি বলা হচ্ছে? লিমিটিং ফ্রিকশন। তাহলে কি লিখবো না, সর্বোচ্চ স্থির ঘর্ষণ বল, এটা কি বলা হচ্ছে? লিমিটিং ফ্রিকশন। কি বললাম না, স্থির অবস্থায় রয়েছে, আমি এর উপর বল প্রয়োগ করছি, এও একটা ফ্রিকশন বল, মানে ঘর্ষণ বল আমার দিকে প্রয়োগ করছে, আর একটু বল বাড়ালাম, ও ঘর্ষণ বল বাড়ালো, আর একটু বল বাড়ালাম, ও ঘর্ষণ বল বাড়ালো, এইবার আরো বাড়াতে পারলো না, আমার বস্তুটা সরতে আরম্ভ করলো। তাহলে এই যে ম্যাক্সিমাম যে ঘর্ষণ বলটা আমার দিকে ফেরত পাঠালো এটাকে আটকানোর জন্য, সেটাই হচ্ছে লিমিটিং ফ্রিকশন, যেটাকে বলবো সর্বোচ্চ স্থির ঘর্ষণ বল, ঠিক আছে? এবার এইটার একটা গ্রাফ আছে, এই ব্যাপারটা নিয়ে গ্রাফটা আমি এক্সপ্লেন করছি। প্রযুক্ত বল আর ঘর্ষণ বল এদের সম্পর্কিত একটা গ্রাফ আছে, গ্রাফটা তো এটা বারবার পরীক্ষা আছে, খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নাও। এই গ্রাফের দুটো অক্ষ, এই এক্স অক্ষ বরাবর আমরা নেবো সেটা হচ্ছে প্রযুক্ত বল। কি নেবো? প্রযুক্ত বল, মানে কতটা বল প্রয়োগ করা হয়েছে। আর ওয়াই অক্ষ বরাবর নেবো সেটা হচ্ছে ঘর্ষণ বল। এই গ্রাফটা কি রকম হয় দেখো, দেখো প্রযুক্ত বল স্থিরের ক্ষেত্রে, যখন বস্তুটা স্থির আছে তখন প্রযুক্ত বলও বাড়ছে, ঘর্ষণ বলও বাড়ছে, কারণ তো এর মুভমেন্ট হচ্ছে না, আমি যত বল দিচ্ছি ততটা আমাকে আবার ফেরত দিচ্ছে, তবে এটা ব্যালেন্স স্থির থাকছে। প্রযুক্ত বলও বাড়ছে, ঘর্ষণ বলও বাড়ছে, প্রযুক্ত বলও বাড়ছে, ঘর্ষণ বলও বাড়ছে। একটা সময় পর কি হবে, এবার প্রযুক্ত বল বাড়ালে ঘর্ষণ বল আর বাড়বে না, বস্তুটা মুভ করতে আরম্ভ করবে, তখন কি হলো, ঘর্ষণ বলটা কমে গেল, এই দিয়ে এবার একটা কনস্ট্যান্ট ঘর্ষণ বল থাকবে যতক্ষণ জিনিসটা মুভ করবে। তাহলে এইটা কি, এটাই হচ্ছে আমাদের লিমিটিং ফ্রিকশন, যেটা বলছিলাম সর্বোচ্চ স্থির ঘর্ষণ বল, লিমিটিং ফ্রিকশন। আচ্ছা এইটা কি, এটা হচ্ছে স্থিরাবস্থা, তাই তো, আর এটা হচ্ছে গতিশীল অবস্থা, যাই হোক। তাহলে এই হচ্ছে তোমাদের গ্রাফ, এক্স অক্ষ বরাবর প্রযুক্ত বল, ওয়াই অক্ষ বরাবর ঘর্ষণ বল। তার মানে কি দেখো, প্রযুক্ত বল যত বাড়ছে ঘর্ষণ বল তত বাড়ছে। এইবার স্থিরাবস্থাটা যেই কেটে যাচ্ছে তখন কি হচ্ছে, প্রযুক্ত বল বাড়ছে কিন্তু ঘর্ষণ বল আর বাড়ছে না, ঘর্ষণ বলটা কমে একটা কনস্ট্যান্ট ঘর্ষণ নিয়ে সে চলতে থাকছে, বোঝা গেল? আচ্ছা এইবার এই ঘর্ষণের তোমাদের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে ঘর্ষণ। আচ্ছা একটা প্রশ্ন এখানে বলি, সেটা হচ্ছে ঘর্ষণকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন? ঘর্ষণকে বলা হচ্ছে প্রয়োজনীয় ক্ষতি, বা ইংরেজিতে বললে ফ্রিকশন ইজ আ নেসেসারি ইভিল। কেন? দেখো প্রয়োজন কেন, ধরো আমি একটা পাতায় লিখছি, ধরো এই বোর্ডটা খুব স্মুথ, আমি ধরো লিখতে গেলাম ঘর্ষণ, পেনটা স্লিপ খেয়ে চলে গেল নিচে, লিখতে পারবো? খুব ধরো সুপার স্মুথ হলো, লিখতে পারবো কি? পারবো না। আচ্ছা, বা ধরো আমরা হাঁটছি, খুব যদি স্মুথ জায়গা হয়, জল পড়ে থাকলে বা তেল পড়ে থাকলে কি হয়, পিছলে পড়ে যায়, তাই তো? তাহলে দেখো আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য আমাদের ঘর্ষণ প্রয়োজন,
এই যে মোটর চলছে, শ্যাফটগুলো যে আটকানো থাকছে, ঘর্ষণ না থাকলে কি হলো, ছিটকে বেরিয়ে চলে আসে। ঠিক আছে। আবার ক্ষতি কেন? ক্ষতি এই জন্যই, ঘর্ষণের জন্য কি হচ্ছে, আমাদের শক্তির অপচয় হচ্ছে। এই যে আমি এটাকে ধরো যদি ঘর্ষণ না থাকতো আমি খুব সহজেই মুভ করে দিতে পারতাম, কিন্তু ঘর্ষণ রয়েছে বলে কি আমাকে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, তাহলে আমাদের শক্তির অপচয় হচ্ছে। আচ্ছা, যে কোনো এই যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস মানে যেগুলো মোটর, ফ্যান ইত্যাদি, এগুলো হাত দিয়ে দেখবে কিছুক্ষণ চলার পর গরম হয়ে যায়। কেন? ওই যে ঘর্ষণ যে হচ্ছে, ঘর্ষণের জন্য কি হচ্ছে, ইলেকট্রিক্যাল যে তড়িৎ শক্তিটা, সেই তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, মানে মোদ্দা কথা হচ্ছে ঘর্ষণের জন্য আমাদের শক্তির অপচয় হচ্ছে। তাহলে দেখো, একদিকে প্রয়োজনীয় আবার একদিকে ক্ষতি, এই জন্যই বলা হয় ঘর্ষণকে যেটা হচ্ছে একটি প্রয়োজনীয় ক্ষতি। এটা তোমাদেরকে এক্সপ্লেন করে লিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে ঘর্ষণ কমানোর উপায়। কি কি আছে? একটা হচ্ছে পলিশিং, কোথাও খুব খসখসে জায়গা হলো যেটাকে ভালো করে পলিশ করে দাও, ঘর্ষণ কমে যাবে। আর হচ্ছে লুব্রিকেটিং। লুব্রিকেটিং কি হিসেবে কি ইউজ করি, অয়েল, গ্রিজ। ঠিক আছে। তার মানে কি, ধরো এই যে বিশেষ করে সাইকেলের চাকায়, গাড়ির চাকায় বা কোনো মোটরেতে কি দেওয়া হয়, তেল দেওয়া হয় কিছুদিন অন্তর অন্তর। কেন? কারণ তাদের মধ্যে ঘর্ষণটা বেড়ে যায়। ওই যে তেলটা দিয়ে দেওয়া হলো বা গ্রিজ দিয়ে দেওয়া হলো, তাহলে কি হলো, ওদের মধ্যে ঘর্ষণটা অতটা থাকলো। ঠিক আছে। এইগুলো বিভিন্ন পদ্ধতি। এছাড়াও আছে শেপটাকে, ধরে যে এরোপ্লেনের শেপটা কিরকম ধরা হয়, বা জাহাজের শেপ কিরকম ধরা হয়, এরকম ধরা। কখনো দেখেছো যে এরকম ধরা মোটা সামনের দিকটা? তা হয় না। কেন? কারণ হাওয়ার একটা যে ঘর্ষণ আছে, এই যে সূচলো ব্যাপারটা রয়েছে, তাহলে কি হাওয়াটা কাটতে সাহায্য করবে। এই যে শেপটাকে, এটাকে বলা হয় স্ট্রিমলাইন শেপ। ঠিক আছে। মাছেদের ক্ষেত্রে জলেতে স্ট্রিমলাইন শেপ। ঠিক আছে। তা এইভাবে এইসব পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা যে কোনো জিনিসের ঘর্ষণ কমাতে পারি। আচ্ছা, আরেকটা টপিক যেটা আমার আগে বলা উচিত ছিল, সেটা আমি একটু মিস করে গেছি, সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে ঘর্ষণের কারণ কি, মানে ঘর্ষণটা হচ্ছে কেন, ঘর্ষণ সৃষ্টি হচ্ছেটা কেন। ঠিক আছে। এটার একটা খুব সহজ কারণ আছে, যেটা আমরা বলতে বলতে অনেকবার বলে ফেলেছি। ঘর্ষণের কারণ, ধরো এইটা একটা সারফেস রয়েছে, তার উপর এটা একটা ব্লক রয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি, প্লেন সারফেস, তার উপর প্লেন ব্লক। ঠিক আছে। মানে একদম পুরো সোজা তল, তার উপর একটা সোজা একটা ব্লক রাখা রয়েছে। এইবার এই জায়গাটাকে একটু বড় করে দেখা যাক। ঠিক আছে। এই জায়গাটা একটু বেশ বড়, মানে কি, মানে একটুখানি বড় না, ধরো 100 গুণ কি 1000 গুণ বড় করে দেখা যাক। তাহলে আমরা কি দেখবো? তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, তলটা আমরা যতটাই স্মুথ ভাবি না কেন, যদি বড় করে দেখি, দেখবো তলটা না এরকম এরকম এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো রয়েছে। আর তার উপর যে বস্তুটা রয়েছে তার তলটাও এবড়ো খেবড়ো। এটা সারফেস আর ওটা হচ্ছে বস্তু। তাহলে কি হলো, আটকে যাচ্ছে তো, এইটাই হচ্ছে ঘর্ষণের কারণ। ঠিক আছে। তাহলে তোমাদের আজকে প্রথম চ্যাপ্টার বল, চাপ, ঘর্ষণ, প্লবতা, আর্কিমিডিসের নীতি, এগুলো আমাদের আজকে শেষ হয়ে গেল। ঠিক আছে। থ্যাংক ইউ।